আজ হচ্ছে 25শে জুলাই এবং 25শে জুলাই জাতিসংঘ একটা বিশেষ দিবস হিসেবে ঘোষণা করেছে। এটা 2021 সাল থেকে এটা ঘোষণা করেছে। আমরা বলেছিলাম যে আমাদের দেশে প্রতি বছর প্রায় 14,000 শিশু মারা যায় পানিতে ডুবে। আমরা এটা নিয়ে কথা বলবো। আমাদের সাথে যিনি অতিথি আছেন গওহর নাঈম ওয়ারা, তিনি হচ্ছেন একজন উন্নয়ন গবেষক। আমরা তার সাথে কথা বলবো এই বিষয়টা নিয়ে বিস্তারিত। জনাব গওহর, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। শুভ সকাল, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা যেটা বললাম, যেটা দিয়ে শুরু করলাম, 25 জুলাই জাতিসংঘ 2021 সাল থেকে সারা পৃথিবীর জন্য এটা পালন করছে। 14,000 শিশু শুধু বাংলাদেশেই মারা যায় প্রতি বছর পানিতে ডুবে। এই নাম্বারটা কি মানে 2021 সালের পর থেকে এটা কি নাম্বারটা কমছে নাকি একই রকম জায়গাতে আছে? না, মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে দুঃখজনকভাবে। এটা কমার কোনো লক্ষণ এখন পর্যন্ত দেখা যায়নি, কারণ আমরা সমস্যাটা বুঝতে পেরেছি, হয়তো যারা সমস্যাটাকে অ্যাড্রেস করবে, কিন্তু সমস্যাটার মূলে যেতে পারছে না। মানে প্রথম কথা হচ্ছে আসলে এটা নিয়ে খুব গভীর গবেষণা নাই। যেটা আছে আমরা কিছু টুটকা সমাধান বার করেছি। একটা সমাধান হচ্ছে সাঁতার শিখে দাও। সাঁতার তো শিখবে 6 বছর বয়স প্লাস হলে, তার আগে তো পারবে না। একটা সমস্যাটা হচ্ছে 5 বছরের নিচের শিশুদের। তাহলে তার জন্য আমার কি করতে হবে, সেখানে একটা বড় আমাদের দরকার। এখন কিছু কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, যেগুলো এক ধরনের গবেষণার মাধ্যমে আসছে, যে আমরা গ্রামে গ্রামে শিশুদের জন্য শিশুদের দেখাশোনার জন্য কিছু ব্যবস্থাপনা গড়ে তুলব। সেটা একটা পদ্ধতি হতে পারে, কিন্তু ভিতরের অনেকগুলো সমস্যা আছে। এবারও যেমন যারা মারা গেছে পানিতে ডুবে, তাদের যদি তথ্যগুলো বিশ্লেষণ করে, যে আমাদের মিডিয়ার একটা প্রধান সমস্যা হচ্ছে এখানে খুব সেগ্রিগেটেড তথ্য আসে না, যে কারা মারা গেছে, এদের অর্থনৈতিক অবস্থা কী ছিল, এরা ছেলে ছিল না মেয়ে ছিল, তার বয়স কত ছিল, তার কোনো অসুখ ছিল কিনা। আমি অসুখের কথা এই জন্য বলছি, আমাদের দেশে অনেক শিশু আছে যারা আমাদের দেশে যেটাকে মৃগী রোগী বলে, এই ধরনের আছে, এবং এগুলো আমরা গোপন করি। ধরেন ঈদের ছুটি বা পূজার ছুটিতে আমি বাড়ি গেলাম, কাউকে বলি না, এমনকি তার ওষুধটাও সাথে নিয়ে যায় না। ওষুধ খাওয়াতে গেলে দেখে ফেলবে, কি হয়। এদের একটা বড় সমস্যা হচ্ছে এরা পানির কাছে বা আগুনের কাছে গেলে এদের ভিতরে ওই সমস্যাটা তৈরি হয়, অনেকে পড়ে যায়, অজ্ঞান হয়ে যায়। পানির মধ্যে সংখ্যা কি এত বেশি? আপনি আমাদের ঢাকা শহরে একটা গবেষণা হয়েছিল, তাও অনেক পুরানো। সেখানে দেখা গেছে ঢাকা শহরে শিশুদের সংখ্যা, এরকম শিশুদের সংখ্যা প্রায় 47 ভাগ ছিল। তারা 3-4 জায়গায় গিয়ে এটা গবেষণা করেছে। 47 ভাগ। মানে আপনি বলছেন 100টা শিশুর উপর গবেষণা করলে তাদের এই টেন্ডেন্সি আছে, কারোর খুব বড়, কারোর ছোট, কিন্তু প্রাথমিকভাবে এটা শিশু হাসপাতালের নেতৃত্বে এটা করা হয়েছিল অনেক বছর আগে। এই ধরনের গবেষণা ধরেন যেহেতু খুব নির্দিষ্ট জায়গায় করে, এবং সেটাকে ইউনিভার্সাল বলা যায় না, কিন্তু বলা যায় এটা আমাদের আছে, এরকম একটা সমস্যা আছে। এটা আমরা সাধারণত বলি না কাউকে যে ওর এরকম আছে, ওর কিন্তু কনভালশন হতে পারে, তুমি পানির কাছে নেই। তখন প্রশ্ন করবে কেন না, তখন তো এটা একটা সামাজিক একটা সমস্যার মধ্যে পড়তে পারে। সেটা কিন্তু একটা বড় জায়গা। এবার যে বয়স্ক মানুষ যে 2 জন মারা গেছে, তাদেরও মৃগী রোগী ছিল, এবং এগুলোর কতগুলো নির্দিষ্ট সময় আছে যখন খুব বেড়ে যায়। যেমন ছুটিতে, বড় ছুটিতে যখন যায়, এখন গ্রামে যখন যাচ্ছে বা বাড়িতে যাচ্ছে, তখন তারা শিশুরা অন্য আরও বন্ধুদের সাথে, কাজিনদের সাথে ঘুরতে বেরোয়, তারা এক্সপ্লোর করতে চায় এবং খুব কাছেই থাকে। আর বড়রা খুব ব্যস্ত থাকে মানে অনেকদিন পরে আসছে, নিজেদের মতন মানে মন খুলে আলোচনা করা, খাওয়া দাওয়া, রান্নাঘর, এইগুলো জায়গায় তারা খুব নিজেরা থাকে। এই ফাঁকে দুর্ঘটনাগুলো ঘটে আর কি। এবং আরেকটা জিনিস আমাদের ভুলে গেলে চলবে না, বলে যে ওর সাথে যাক, ও তো সাঁতার জানে, ও না জানলে কী হবে, ও যাচ্ছে, ও সাঁতার জানে, আরেকজন যে যাচ্ছে কাজিন। সাঁতার জানা আর ডুবন্ত মানুষকে উদ্ধার করা দুটো আলাদা জিনিস। আর তখন তার কনফিডেন্স আছে। অনেক সময় দেখবেন যে ভাইকে বোনকে উদ্ধার করতে গিয়ে 3 জন মারা গেছে, এরকম পত্রিকায় আসে, দেখবেন। কিন্তু সেগুলো তো হয় সাধারণত যেখানে স্রোত বেশি থাকে। এই 2 দিন আগেও রাজশাহীতে যেটা হলো, মানে পুকুর তো খুবই একটা ছোট জায়গা, কিন্তু শিশু তো আরো ছোট। 3 বছর একটা শিশু পড়ে যাচ্ছে, 4 বছর একটা শিশু তাকে উদ্ধার করতে যাচ্ছে, বা 6 বছর একটা শিশু তাকে উদ্ধার করতে যাচ্ছে। বড় স্রোতের কথা বাদ দেন, ঢাকা শহরে
বাড়িতে পানিতে ডুবে মারা গেছে। এই টয়লেটের পানি ধরে রাখে, কখন বিদ্যুৎ থাকে না থাকে, বড় বালতির মধ্যে রাখে। শিশু তো মায়ের পেটের মধ্যে তখন থাকে, তখন তো সে পানির মধ্যে থাকে। মানুষের পানির প্রতি একটা আলাদা আকর্ষণ তৈরি হয় তখন থেকে, এবং শিশু পানি দেখলে সেখানে সে যাবেই, কেউ বন্ধ করতে পারবে না, কারণ কিছুদিন আগে তো সে পানির মধ্যেই ছিল, মায়ের পেটের মধ্যে তো টোটালি পানির মধ্যে থাকে। এটা কত বছর? কারণ আপনি যখন বলছেন আমার ছোট বাচ্চার বয়স 6 বছর, ও পানি নিয়ে বেশি খেলে, এটাই কি কারণ? হ্যাঁ, মানুষের তো আমাদের শরীরের বেশিরভাগই পানি, পৃথিবীরও বেশিরভাগ পানি, তো পানির প্রতি আমাদের একটা আকর্ষণ থাকবেই, এবং এইটা আমাদের একটু খেয়াল করতে হবে যে এই যে বললাম যে পানিতে গেছে, মা হয়তো কাছাকাছি আছে বা বাবা হয়তো কাছাকাছি আছে, আমরা সবসময় মাকে রেফার করি। শিশুকে দেখাশোনার দায়িত্ব শুধু মার না, বাবারও আছে, সেটা আমরা অনেক সময় ভুলে যাই। আমরা বলি মায়ের দোষে এটা হচ্ছে, মায়ের প্রতি একটা যথেষ্ট অত্যাচার হয় কোনো শিশুর যেরকম ঘটনা ঘটে গেলে। তো যে পানিতে গিয়ে সে পড়ে গেছে, মা মনে করছে আশেপাশে আছে, ব্যাস মাথাটা নিচে চলে গেছে, আসে উঠতে পারে না। ঢাকা শহরে গত 5 বছরে কমপক্ষে 30টা এরকম দুর্ঘটনা হয়েছে। এমনকি বড় জায়গায় না, মা হয়তো রান্না করছে, পাশে একটা ডোবা আছে, ওই কলের পানিগুলো গিয়ে পড়ে, ওখানে সে মুখ থুবড়ে পড়ে গেছে, আর উঠতে পারে না। আর বড় স্রোতস্বিনী জায়গায় যাওয়া লাগবে না, যে কোনো পানিতে এই ঘটনা ঘটতে পারে। আমি বললাম তো, ঘরের ভিতরে, টয়লেটের ভিতরে যেখানে পানি আছে সেখানে এরকম হতে পারে। শুধু পানিতে ডুবে না, আমাদের অনেকগুলো শিশু গত কয়েক বছর আমরা খেয়াল করছি যে টয়লেটে গিয়ে পড়ে গিয়ে মারা গেছে। আমাদের টয়লেটগুলো কিন্তু সব বড়দের জন্য তৈরি করা। আপনার বাড়িতে শিশু না থাকুক, শিশু তো আসে আপনার বাসায়, আপনার যে হসপিটাল আছে বা যেখানে আপনি চাকরি করেন সেখানেও আসে শিশু, ধরেন এখানেও শিশু আসে। বাট আপনি যেগুলোর কথা বলছেন এগুলো তো হাই কমন, কিন্তু আমি নিশ্চয়ই আপনি যেটাকে মিন করছেন যে যেখানে একটু খোলা জায়গা, অনেক ওপেন স্পেস আছে, ওইখানে বসার কথা বলছেন। না, বসে পড়ার কথা বলতে আমি বলি যে পানি যখন রেখে দেয়, পানি ধরে রাখে তো পানির বালতির মধ্যে পড়ে, এই বালতির বাইরেও পড়ে গেছে তারা। কারণ আমাদের দেখবেন শিশুদের জন্য কোনো টয়লেট ফ্যাসিলিটিস ওইভাবে করা হয় না। আপনার বাসায় যে শিশুটি আসছে বেড়াতে, সে যখন হাত ধুতে যাবে এরকম করে হাত উঁচু করে ওর জন্য আসলে আরেকজন তাকে কোলে করে নিয়ে গিয়ে দিচ্ছে, মানে হাত ধরে যে বেসিনটা সেটাও কিন্তু তার হাইটে না। ওখানে একটা টুল রাখতে পারে, ওখানে একটা রাখতে পারে। কিন্তু প্রত্যেক বাড়িতে শিশুরা আসছে, শিশুরা বেড়াতে আসে, থাকতে আসে, ঘুমাতে আসে, নিজের শিশুরা থাকে, কিন্তু এটা আমাদের নাই। এটা বলার একটাই কারণ যে শিশুরা আমাদের চিন্তার মধ্যে নাই, দেশের বাইরে আছে। স্যার আসলে আপনার সাথে কথা বলে কিন্তু অনেকগুলো বিষয় কিন্তু এখানে আসলো। প্রথম কথা হচ্ছে আসলে আমাদের যে পাবলিক হেলথ সেক্টরটা নিয়ে যদি আমরা কথা বলতে চাই, সেখানে আসলে শিশুদের কিন্তু কতটা ভাবা হচ্ছে। যদি আমরা পানিতে যে ডুবে মারা যাওয়ার কথা যখন আমরা বলছি, এখানে আমরা কিন্তু মানে বলা হচ্ছে যে একটা বয়স আমরা বলছি যে 6 বছর বা 5 বছর যারা আসলে সাঁতার শেখেনি। গতকাল আমরা দেখেছি যে রাজবাড়িতে এরকম ঘটনা ঘটেছে, 13 বছরের এক কিশোরী, তিনিও ডুবে মারা গেছেন। তো এই যে পানিতে ডুবে মারা যাওয়ার যে প্রবণতা, এবং আরেকটা বিষয় এখানে কিন্তু বারবার আসছে, যখন ঢাকা থেকে বা শহর থেকে যখন কেউ গ্রামে ঘুরতে যাচ্ছে, ছুটিতে যখন যাচ্ছে, তখন আসলে তার শিশুটা আনঅ্যাটেন্ডেড থাকতে পারে, আমরা আরেকটা শিশুর উপর দায়িত্ব দিয়ে দিচ্ছি। এবং আরেকটা বিষয় নিয়ে স্যার আমরা কথা বলতে পারি যে এই যে আমাদের যে শঙ্কা বা একটা সংকোচ বোধ আমরা করি, আমাদের শিশুরা যদি কোনো কারণে ধরেন অটিস্টিক হলে আমরা সেটা, ডাউন সিনড্রোম থাকলে আমরা সেটা ডিসকাস করতে চাই না, কোনো ধরনের অসুখ থাকলে সেটা নিয়ে কথা বলতে চাই না, এগুলোর আসলে চেঞ্জটা যদি আমরা না করতে পারি আমাদের অ্যাপ্রোচের, তাহলে আসলে কিভাবে আমরা সমাধান খুঁজে পাবো? এটা নিয়ে আমাদের কথা বলতে হবে এবং ব্যাপকভাবে বলতে হবে। বিশেষ করে ধরেন একটা সময় তো পেলেন যে বড় ছুটির সময় অনেক শিশু মারা যায়। এবার তো ছুটির সময় প্রায় আমাদের কাছে হিসাব আছে 97টা শিশু মারা যাওয়ার খবর এসেছে। কোন ছুটির কথা বলছেন? ঈদের ছুটিতে। ঈদের ছুটিটা লম্বা ছিল, এই সময় গিয়েছে, এবং অনেক খবর আমাদের কাছে আসে না। তো আপনাদের কাছে আসে কি করে? পত্রিকার খবর বা ধরেন যারা আমাদের পার্টনার আছে বা সহযোগী সংস্থা আছে, তারা অনেক সময় খবর পাঠায়, সেইভাবে খবরগুলো আসে। কিন্তু মেইনলি আমরা মিডিয়া থেকে খবরগুলো পাই, এবং সব খবর কিন্তু মিডিয়ায় আসে না। এবং আরেকটা জিনিস হচ্ছে এখানে বলে রাখা ভালো যে আমাদের মৃত্যুর খবরটাই আসে, হ্যাঁ, বেঁচে গেল যে তার খবরটা আসে না। কিন্তু একটা বড় অংশ, যদি যে কোনো দুর্যোগে যদি 5 জন মারা যায়, ধরে নিতে হবে 15 জন বা 20 জন আহত হয়েছে। তো অনেক শিশু বেঁচে যায় শেষ পর্যন্ত, কিন্তু ওই যে 3-4 সেকেন্ড তার মাথার অক্সিজেন যায় না, এর একটা লম্বা
পরিণতি তাকে সারা জীবন বয়ে বেড়াতে হয়। আমাদের এই যে ডুবে যাওয়া শিশু উদ্ধারের পরে তার যে চিকিৎসা প্রোটোকল, এটা এখনো পর্যন্ত তৈরি হয় নাই। এটা অনেকে জানেই না কিভাবে তাকে চিকিৎসা করতে হবে, কি চিকিৎসা দিতে হবে। তো সেটা আমরা শুধু যে মারা যায় তার জন্য অবশ্যই আমরা শোক করব, কিন্তু সেটাই কিন্তু সব না। অনেকে বেঁচে আসছে, তাকে আমি কিভাবে হ্যান্ডেল করব। এটা একটা ভালো টপিকের কথা বললেন, যারা বেঁচে আসছে তাদেরকে নিয়ে আমরা আরেকটু কথা বলতে চাই, কিভাবে বাবা মা তাদেরকে জন্য সঠিক ট্রিটমেন্ট দিতে পারে। কিন্তু তার আগে আমরা একটা ছোট্ট বিরতি থেকে ফিরে এসে এ ব্যাপারে কথা বলতে চাই। সকালে বাংলাদেশ দেখছেন আপনারা, আমরা একটা ছোট্ট বিরতিতে যেতে চাই এখন। ফিরছে এক্ষুনি, সাথেই থাকুন। বিরতির পর সকালে বাংলাদেশ, আপনাদের সবাইকে স্বাগত। রুনি আছেন, এমদাদ সাথে আছে, এবং আমাদের সাথে একজন অতিথি আছেন গওহর নাঈম ওয়ারা, তিনি একজন উন্নয়ন গবেষক। এবং আমরা আরো একজনের সাথে কথা বলতে চাই, ফরিদপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হবে। কে যুক্ত হবে? ফরিদপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন তাহিয়াতুল জান্নাত রেমি, এবং তিনি যেহেতু স্থানীয় প্রতিনিধি, এবং আমরা এই যে যেহেতু স্যার আমরা কথা বলছিলাম যে বারবার উঠেছে যে সচেতনতাটা আসলে আমাদের প্রয়োজন, তা আমরা একটু জেনে নিতে চাই যে আসলে ফরিদপুরের সিচুয়েশনটা আসলে কি আছে। রেমি কেমন আছেন? আমাদেরকে শোনা যাচ্ছে? ধন্যবাদ, আপনাদেরকে শোনা যাচ্ছে। জি, তো আমরা জানতে চাচ্ছিলাম যে আজকে তো আসলে আমরা পানিতে পড়ে মৃত্যু দিবস আমরা পালন করছি, এবং সেটা নিয়ে আমরা জানতে চাচ্ছিলাম যে ফরিদপুরে আসলে স্থানীয় মানুষদের মধ্যে আসলে আপনারা কেমন সচেতনতা দেখতে পাচ্ছেন, যে তারা আসলে এই যে পানিতে পড়ে যে মৃত্যুর হার, এটা কমানোর জন্য তারা আসলে কতটা সচেতন, এবং আসলে এই বিষয়ে তারা কি করছেন? ধন্যবাদ। পানিতে ডুবে শিশু মৃত্যু বা পানিতে ডুবে মৃত্যুর ক্ষেত্রে আমরা কিন্তু বেশিরভাগ সময়ে যে বিষয়টি চোখ এড়ায় না, সেটা হচ্ছে যে শিশু এবং কিশোরের সংখ্যা হচ্ছে সবচেয়ে বেশি। আর বাংলাদেশের অন্যান্য জেলার মতো ফরিদপুর বা বৃহত্তর ফরিদপুরে আশেপাশে যেই জেলাগুলো রয়েছে বা যে অঞ্চলগুলো রয়েছে, একই রকম দৃশ্য। খুবই আনফর্চুনেট একটি ঘটনা হচ্ছে, গতকালও ফরিদপুরের সবচেয়ে নিকটবর্তী একটি জেলার রাজবাড়ী, ওখানেও খুবই আসলে আমরা কানেক্টিভিটি যেতে পাচ্ছি না, আমরা তার সাথে আবার যুক্ত হব। তো এই মুহূর্তে স্যার এই যে কথাটা বলা, মানে আমরা যেটা প্রথমে যেটা আসলে আমরা বলছিলাম যে এই যে সচেতনতার বিষয়টা নিয়ে আমরা কথা বলছি বারবার, কিন্তু এটাকে আসলে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি? না, ওই যে আমি বললাম সকলকে মিলেই কাজটা করতে হবে। যেমন ধরেন একটা সময় আমরা বুঝে গেছি যে বড় বড় ছুটির সময় বেশিরভাগ শিশু একটা নিরাপত্তাহীনতার মধ্যে থাকে, তাদের ঝুঁকি থাকে, তারা মারা যায়, কেউ বেঁচে ফেরে একটা সমস্যার মধ্যে পড়তে পারে। তখন ধরেন আমরা জানি অমুক তারিখ থেকে ঈদের ছুটি শুরু হবে, মিডিয়াতে অনেক হচ্ছে ফ্যাশনের হচ্ছে কীভাবে টিপ পরবো, কীভাবে জামা পরবো, কোন পাঞ্জাবি চলবে, কোনটা নিয়ে কি আচার খাবো, এটা কিন্তু আমরা বলছি না যে আপনার শিশুটাকে আপনি একটু সাবধানে রাখবেন। আপনি যাচ্ছেন বাড়িতে বা ইয়েদের সাথে মিশবে, আমাদের অভিজ্ঞতা হচ্ছে অনেক শিশু এই সময় মারা যায়। দয়া করে শিশুদেরকে নজরের বাইরে রাখবেন না, অবশ্যই একজন বড় মানুষ যেন তাদের নজরদারির ভিতরে থাকে। খুব সিম্পল জিনিস, ছোট্ট নাটক করে দেখা যায়, খুব ইন্টারেস্টিং কার্টুন করে দেখানো যায়। এখানে কে ইনভেস্ট করবে? বলতে হবে আমাদের তো টাকা নাই, আমাদের তো একটা কমিটমেন্ট আছে, সামাজিক কমিটমেন্ট আছে, সেখান থেকেও কিছু আমরা করতে পারি। মানে এই জায়গা থেকে জনাব গওহর আমরা দেখেছি, আমি যে তথ্যটা পড়লাম এটা কিন্তু ইউনিসেফের ওয়েবসাইট থেকে পড়লাম 2022-এর। তারা যদি উন্নয়ন সহযোগী হয়, তাদের নিশ্চয়ই স্ট্র্যাটেজিক্যাল কোনো একটা সাপোর্ট আছে। আমি জানি না সেটা ফিনান্সিয়াল আকারে আসে কিনা। আছে, ধরেন টিভিগুলোকে এটা বলা হয়, টিভিগুলো কেন দেখায়? বিকজ মানুষ এটা বেশি দেখতে চায়। না, সেটা ঠিক আছে, কিন্তু সামাজিক দায়িত্ব বলে তো একটা কথা আছে, তাই না? মানে আমি বলছি যে আমরা তো এত বড় একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছি, সরকারি মানে একটা জায়গা আমি করছি, আমি এখান থেকে আয় করছি, সমাজের মানুষের জন্য তো আমার কিছু থাকতে হবে, আমার কিছু থাকতে, এবং এটা খুব পপুলার হবে। আপনি দেখেন না, মনে করেন যে এখান থেকে আমার টাকা আসবে না, এখান থেকে টাকা আসবে এবং অনেক পপুলার হবে এই জিনিসগুলা, অনেক স্পন্সরও পাবেন কিছুদিন পরে। মানে ওটাই স্যার, ওটাই জানতে চাচ্ছি যে আপনারা কি টেলিভিশনগুলোকে ভেবে বলেছেন কিনা? এগুলো টেলিভিশন গতানুগতিক চিন্তা করছে। আমরা বলেছি, আমরা কতগুলো টেলিভিশনের কাছে আমরা বার্তাগুলো লিখে দিয়েছি কিভাবে বলতে হবে। দু একটা টেলিভিশন অল্প অল্প করে করছে, কিন্তু এটা সবাই মিলে একটা সময়ে একসাথে বলা, এটার একটা আলাদা ইম্প্যাক্ট আছে। খুব ভালো নাটক হচ্ছে, তার মাঝখানে বলেন
শিশুর একটা অভিনয় দেখছে তখন একটু বলেন, তাহলে তার একটা ইম্প্যাক্ট আছে। তো সেই জিনিসগুলো আমাদের করতে হবে। মানুষ কিন্তু যথেষ্ট নিজের সন্তান ডুবে যাক মরে যাক এটা কোনো মা কোনো বাবা চায় না, কিন্তু এই জিনিসগুলো তাকে একটু ধরিয়ে দেয়া, বারবার একটু বলা, এটা করা। আর একটা সবাই মিলে করতে হবে। একটা হলো যে আমাদের এই যে আপনি ইউনিসেফের কথা বললেন, তাদের হয়তো কিছু প্রজেক্ট আছে, এবং এই দাতা সংস্থার প্রজেক্ট দিয়ে কিন্তু শিশু সুরক্ষা হবে না। আমরা কিছু মডেল তৈরি করতে পারি, যেমন সেখানে বলছে তারা একটা সাঁতার শেখানো। সাঁতার তো আমি বললাম 6 বছর না হলে একটা মানুষের পক্ষে সাঁতার শেখা সম্ভব হয় না। কিন্তু আমার সমস্যা হচ্ছে 5 বছরের নিচে। 5 বছরের নিচে যত শিশু মারা যায় তার দ্বিতীয় প্রধান কারণ হচ্ছে পানিতে ডুবে মারা যাওয়া। আমরা আমাদের চিকিৎসা, আমাদের টিকা দিয়ে এখন এমন জায়গায় গিয়েছি, এখন অসুখ বিসুখে খুব কম শিশু মারা যাচ্ছে। একটা আমাদের নিউমোনিয়াতে মারা যায়, তারপর পরই হচ্ছে এই পানিতে ডুবে মারা যাওয়া। স্যার, আমার যেটা আমি যেটাতে কনসার্ন হলাম, 2021 সালে জাতিসংঘ এটাকে করলো, 22 সালের তথ্য আমরা বললাম 14,000, আপনি বললেন প্রতি বছর নাম্বারটা বাড়ছে। যেই উদ্দেশ্যে জাতিসংঘে এই জিনিসটা উত্থাপন করা হয়েছিল বাংলাদেশ থেকে আমাদের প্রতিনিধি যিনি করলেন, তাহলে পুরো উদ্দেশ্যটাই মনে হচ্ছে যে এই 22, 23, 24 এসে এই জায়গাতে আসলে ভালোই উন্নতি হওয়ার যে জায়গাটা, এটা একেবারেই হয় নাই। কিছু কিছু জিনিস আছে, আমরা ওই যে অনেকটা বলি উইন্ডো ড্রেসিং, একটু চুনকাম করা। জাতিসংঘে গেলাম, জাতিসংঘ একটা দিল, আমি বিরাট কিছু একটা করে ফেললাম, কিন্তু আমি এখানে কি করছি? আমি যেটা বললাম, আমাদের এখন পর্যন্ত ডুবে যাওয়া থেকে উদ্ধার করা শিশুদের বড়দের চিকিৎসা প্রোটোকলটা কি হবে সেটা ঠিক হয় নাই। কাজটা আমাকে এখানে করতে হবে। এই জায়গাটা যেন গহর একটু বলবেন, যাদের বাচ্চারা এরকম হয় কিংবা যারা শুনছে, আমাদের জান্নাত রেমি সে তার সাথে যারা আছে তারাও শুনছে, এরকম হলে আসলে কোথায় চিকিৎসা নেওয়ার দরকার? আপনি যেটা বললেন যে এরকম কোনো প্রোটোকল হয় না, আমাদের কিছু ভুল চিকিৎসা হয় যে কারণে শিশুদের আরো কথা মাথার উপর নিয়ে ঘোরায়, শিশুটাকে পেটের উপর করে। এই কিছু প্রাথমিক চিকিৎসা আছে যেগুলো আমাদেরকে ওইভাবে বলা হয় না, তারপর তারা হাসপাতালে নেয় এবং পেটে চাপ দিয়ে তো পানি বের করে, এটা আমি যতদূর টেলিভিশনে আমি দেখেছি। কিন্তু তার কিছু পদ্ধতি আছে। পেটে চাপ দিব না বুকের এখানে চাপ দিব, এটা আমাকে বুঝতে হবে। হাতটা কিভাবে রাখবো এবং ওই শিশুটার বয়স কত, আমি একটা বড় মানুষ আমি কিভাবে দিচ্ছি, একটা পূর্ণবয়স্ক মানুষের সাথে কি দিতে হবে, এই জিনিসগুলো আমাদের কমিউনিটি ক্লিনিকগুলোতে আছে যারা, তাদেরকে শেখানো খুব জরুরি। তারা একটা বড় কাজ করতে জানে না। আমার মনে হয় তারা জানে না, এই ব্যাপারে তাদের কোনো প্রশিক্ষণ। আমি যতটুকু তাদের প্রশিক্ষণ সম্পর্কে জেনেছি, এটা খুব খোলামেলা। আরেকটা হলো যে রেফার করা হাসপাতালে। আপনি দেখবেন পত্রিকা পড়লে হাসপাতালে আনার পরে তারা তাকে মৃত ঘোষণা করে, এটা যেন তার দায় হোক, এবং তার নামটা উঠায়ও না খাতায়। আমি কতগুলো উপজেলায় গিয়েছি, খাতায় নাম দেখতে চেয়েছি, এবং শিশুদের মৃত্যু কিন্তু রেজিস্ট্রি হয় না, এটা জানেন? আমি মরে গেলে রেজিস্ট্রি হবে, কারণ আমার বা আপনার সম্পত্তি আছে, তার উত্তরাধিকার আছে, অতএব নামটা রেজিস্ট্রি করতে হবে। ছবি দিবে যে অমুকে মারা গেছে, অমুকের দাদা 80 বছর বয়সে ছিল, উনি খুব সম্ভ্রান্ত একজন ছিলেন। কিন্তু শিশু যে মরে যায় এটা কোথাও রেজিস্ট্রি নাই। আমাদের ইউনিয়ন পরিষদের যে খাতা আছে যেখানে জন্ম মৃত্যু রেজিস্ট্রি হবে, শিশুদের কোনো মৃত্যু রেজিস্ট্রি হয় না, কারণ তার তো কোনো সম্পত্তি নাই। তো এই যে রেজিস্ট্রি হয় না, আপনি গিয়ে কোনো ইউনিয়নে যদি বলেন এই ইউনিয়নে কত শিশু মারা গেছে, দেখবেন কেউ মারা যায় না, কারণ তার নাম রেজিস্ট্রি নাই। এটা তো তাহলে আইন করতে হবে যে আইন আছে, অবশ্যই আইন আছে। যে মরবে এবং যে জন্মাবে প্রত্যেকের নাম রেজিস্ট্রি করতে হবে, এটা হচ্ছে না। আমরা স্যার আপনার সাথে যখন কথা বলছি, এর আগে আমাদের সাথে ফরিদপুর থেকে তাহিয়াতুল জান্নাত রেমি সে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিল। রেমি, শুভ সকাল জানাই আপনাকে। গতবার আপনার সাথে কথা একটু কম শুনতে পেয়েছিলাম। আপনার কাছে রুনিয়া জানতে চেয়েছিল যে আমরা যে কথা বলছি, আমরা জানি যে ফরিদপুরে অনেক পুকুর ডোবা ফরিদপুর আশেপাশে প্রচুর আছে, এবং শিশু মৃত্যু নিয়ে ফরিদপুরের মানুষের, আশেপাশের জেলাগুলোর মানুষের সচেতনতা কেমন? জি, শুভ সকাল সকলকে আবারও, এবং আমি দুঃখিত যে নেটওয়ার্ক জনিত কারণে কিছুক্ষণ আগে আমার সংযোগটি বিচ্ছিন্ন হয়েছিল। আমি বলছিলাম যে খুব আনফর্চুনেট একটি ঘটনা, যে গতকালও রাজবাড়ী, ফরিদপুরের সবচেয়ে নিকটবর্তী একটি জেলা, সেখানে একজন শিশু পানিতে ডুবে মারা গিয়েছে। তো সিনারিওটা কিন্তু সারা বাংলাদেশের মতোই এখানেও বেশ আশপাশে পুকুর, ডোবা বা নদী, এগুলো সবকিছু উন্মুক্ত জলাশয়গুলো, এবং আমাদের কেন যেন এখনো পর্যন্ত এই পানিতে ডুবে যে মৃত্যুর যে ঝুঁকিটা, এই বিষয় সম্পর্কে সচেতনতার যে চর্চা,
এই জায়গাটিতে আমরা এখনো অনেকখানি পিছিয়ে। এবং মানে যেটা পিছিয়ে রেমি, সেটার কি উন্নতি হচ্ছে? আমার কাছে মনে হয় যে এই বিষয়টি নিয়ে ভীতিটা বাড়ছে, কিন্তু উন্নতি হচ্ছে না। অর্থাৎ জলাশয়গুলো চারপাশে বেষ্টনী দেওয়ার যেই চর্চা, অথবা অভিভাবকদের মধ্যে শিশুদেরকে সাঁতার শেখানোর যে প্রবণতা, এবং শিশুদেরকে আগলে রাখা মানেই তো শুধুমাত্র ঘরের মধ্যে বন্দি করে রাখা নয়, বা শিশুদের হাতে একটি যন্ত্র দিয়ে দেওয়া দরকার, মানে প্রয়োজন নয় যে শুধুমাত্র গেমস খেলবার জন্য। কিন্তু আমার কাছে মনে হয় যে চর্চাটি শুধু এই কেন্দ্রিক হচ্ছে যে শিশুদেরকে ঘরের মধ্যে বন্দি করে রাখা, শিশুদের হাতে একটি মোবাইল ফোন দিয়ে দেওয়া বা কম্পিউটার দিয়ে দেওয়া। কিন্তু চর্চাটা হওয়া উচিত ছিল চারপাশে বেষ্টনী দেওয়া, এবং বয়স্কদের মধ্যে, অভিভাবকদের মধ্যে এই জলাশয়গুলো নিয়ে বা শিশুরা যাতে নিজেদেরকে রেস্কিউ করতে পারে সেই কৌশলগুলো শেখানো। তো সেই জায়গা থেকে আমরা যখন ছোট ছিলাম তখনও যে চর্চাটা আমাদের বাবা মায়ের মধ্যে ছিল, এখন সেই চর্চার অভাবটা বেশ দৃশ্যমান। এবং আরেকটি বিষয় আমি শুনছিলাম, যদি সময় থাকে যুক্ত করতে চাই, সেটা হচ্ছে যে কিছু প্রজেক্ট বেসড কাজের কথা। গভর্নমেন্ট কিন্তু এই বিষয়টিকে তাদের নজরে নিয়েছে। 2011-তে কিন্তু স্বাস্থ্যনীতিতে এই পানিতে ডুবে শিশু মৃত্যুর কে জনস্বাস্থ্য সমস্যা হিসেবে গভর্নমেন্ট অন্তর্ভুক্ত করেছে। কিন্তু নিরাপত্তার যেই চর্চা বা যে পাইলটিং প্রকল্প, সেই ক্ষেত্রে বিবেচনা করলে দেখা যায় যে গভর্নমেন্ট কর্তৃক যে প্রকল্পগুলো, সেগুলো কিন্তু খুবই সীমিত। অসংখ্য ধন্যবাদ রেমি। আসলে আমরা এই বিষয়টাই বুঝার চেষ্টা করছিলাম যে গভর্নমেন্ট আসলে কোনো রোল সেখানে প্লে করছেন কিনা, আসলে তারা কোনো পদক্ষেপ নিয়েছেন কিন্তু এখনো যতটুকু আমরা বুঝতে পারছি যে তাদের পদক্ষেপ নেওয়া আছে, কিন্তু আসলে সেইটা কার্যকারিতাটা আসলে এখনো সঠিকভাবে হয়তো হচ্ছে না। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সকালবেলা যুক্ত হবার জন্য। এবং স্যার, যে কথাটা আমরা বলছিলাম, আসলে আমাদের দুটো বিষয় আমরা এখন একটা বিরতি নেব এবং তারপরে সে যেটা নিয়ে কথা বলতে চাই। একটা হচ্ছে এই যারা ট্রমাটাইজড, তাদেরকে কীভাবে আমরা হ্যান্ডেল করতে পারি, এবং কমিউনিটিকে আসলে কমিউনিটি পুলিশিং বা কমিউনিটি মনিটরিং আমরা ডেভেলপ করতে পারি কিনা, এরকম কোনো মডেল আছে কিনা। তো দর্শক বুঝতেই পারছেন আমাদের এই যে আলাপ চলছে, সেই আলাপ থেকে আজকে কোথাও যাবেন না, ফিরে আসছি কিছুক্ষণের ভেতরে, আমাদের সাথেই থাকুন। বিরতির পর সকালে বাংলাদেশ আপনাদের সবাইকে স্বাগত। রুনি আছে, সাথে আছে এমদাদ। এবং আমরা যে বিষয় নিয়ে কথা বলছি, আমরা জানি যে সকালের বাংলাদেশে আপনাদেরকে বিভিন্ন তথ্য আমরা জানাই। এ পর্যায়ে আমরা আলোচনায় যাওয়ার আগে একটা খারাপ সংবাদ আপনাদেরকে দিতে চাই। জনপ্রিয় সঙ্গীত শিল্পী শাফিন আহমেদ মারা গিয়েছেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি এবং এ ব্যাপারে বিস্তারিত আমাদের খবরগুলোতে, আমাদের বুলেটিনগুলোতে আমরা জানাবো। আমাদের সাথে থাকলে আপনারা বিস্তারিত জানতে পারবেন। আমাদের সাথে আছেন উন্নয়ন গবেষক গওহর নাঈম ওয়ারা, তার সাথে আমরা কথা হচ্ছিলাম। স্যার, বিরতিতে যাওয়ার আগে দুইটা বিষয় নিয়ে অনেকক্ষণ থেকে আমরা কথা বলার চেষ্টা করছি। একটা হচ্ছে ট্রমাটাইজড হলে তাকে কিভাবে আমরা হ্যান্ডেল করতে পারি, এবং তারপর হচ্ছে এই যে সচেতনতার কথা বলছি, কমিউনিটির সাপোর্ট ছাড়া এটা সম্ভব না। কারণ আমরা নদী, নালা, খাল, জলাশয়, পুকুর সব কিছু ঢেকে দিতে পারি না, এবং বেড়া দিয়েও আচ্ছাদিত করে দিতে পারি না। সেটা করা উচিত হবে না, বাচ্চারা পুকুরে পানিতে যাবে। কিন্তু কমিউনিটি পুলিশিং বা কমিউনিটিকে কিভাবে আমরা আরো বেশি এনগেজ করতে পারি, যদি বিষয় নেবে। ধন্যবাদ। আসলে জনগণকে সম্পৃক্ত করা, বিশেষ করে বাবা মাকে সম্পৃক্ত করা ছাড়া কোনো উপায় নাই, এবং সেইটা যদি আমরা করতে পারি তাহলে, এবং সেটা কিভাবে করব, আমি বিরতির মাঝে আলাপ করছিলাম কেরালার উদাহরণ। অঙ্গনবাড়ি বলে তাদের একটা কনসেপ্ট ছিল, সেটা হচ্ছে এখন সারা ভারতে এটা রিপ্লিকেট করছে। সেটা ছিল যে প্রত্যেক গ্রামে বা একটা বসতিতে 30টা মাকে একত্রিত করা, এবং এই 30 মা মাসে একদিন সময় দিবে ওখানকার যারা 5 বছর নিচে, যারা স্কুলে যাওয়ার বয়স হয় নাই, সেই সমস্ত শিশুদের সাথে মায়েরা যখন কাজে যাচ্ছে এবং মায়েরা কাজ থেকে ফেরা পর্যন্ত তারা দেখাশোনা করবে, তাদের গাইডেন্সে থাকবে। খুবই সফল লাভ করেছে এই প্রোগ্রামটা। এটা কেরালাতে শুরু হয়েছিল। আমার মনে হয় এটা আমাদের এখানে একটা মার মাত্র মাসে একদিন সময় যাচ্ছে, তাতে দুটো জিনিস হচ্ছে। একটা তো সে তাকে দেখে রাখছে, এবং প্রত্যেকটা শিশু, গ্রামের প্রত্যেকটা মার সাথে একটা বন্ডিং তৈরি হচ্ছে। শিশুরা জানে এই মাটা কি রান্না করতে পারে, মা খাবার নিয়ে আসতে কোনোদিন বানিয়ে অল্প স্বল্প খাবার,
এবং মাও জানে কোন শিশু কোন খাবারটা পছন্দ করে। গ্রামের 30টা মাই জানে 30টা শিশুর খাবার। এই জিনিসটা বাংলাদেশের ক্ষেত্রে কতটুকু রিয়েলিস্টিক জনাব গওহর? খুবই রিয়েলিস্টিক, কারণ আমাদের দেশে এক একটা বাড়িতে আলাদা আলাদা থাকে, এবং কেরালায় যেটা বললেন মারা কাজ করতে যায়, আমাদের গ্রামের মারা কিন্তু সাধারণত ঘরেই থাকে। ঘরে থাকলেও তারা কাজে থাকে, সেই জন্যই সমস্যাটা হচ্ছে সেখানে। আমাদের বেশিরভাগ শিশু ডুবে মারা যায় বেলা 10:30 11টা থেকে 2টার মধ্যে, যখন মা তার কাজে থাকে, আর বাবার তো শিশুদের দেখাশোনার কোনো কাজ নেই, সে তো গায়ে হাওয়া লাগে ঘুরে বেড়াচ্ছে। মানে এই জায়গাগুলোতে কখনো আপনারা চিন্তা করেছেন যে আমাদের সাধারণত বাংলাদেশে বা মানুষ কিন্তু মসজিদ মন্দিরে যায়, ওখানকার যারা লিডার থাকে তারা কিন্তু মাইক ব্যবহার করে, এই জায়গাগুলোতে তারা কখনো অ্যানাউন্স করা কিংবা তাদের কথা কিন্তু মানুষ যখন শুনে একটু ওপেন মাইন্ডেড থাকে, ওই লিডারের কথাটা শুনবে, সে ইমাম হোক কিংবা পাদ্রী হোক, অন্যান্য যেই ধর্মে যেটাকে বলে, তাদেরকে দিয়ে এই মেসেজটা কখনো কনভে করানোর ব্যাপারে এটা অনেকে চেষ্টা করছে, কিন্তু ওটা আমাদের একটা ধারণা যে ইমামের কথা সবাই শুনবে, সে হয়তো ধর্মীয় কোনো উপদেশ দিলে তার কথা শুনবে, কিন্তু সমাজকে উদ্বুদ্ধ করার জন্য আমাদের অন্যভাবে যেতে হবে। আমাদের যেমন খুব সহজেই আছে, আমাদের এই যে ওয়ার্ড মেম্বার যারা নির্বাচিত হন, নারী মেম্বারের একটা পোস্ট আছে, তারা 3টা ওয়ার্ড, তাদের সাধারণত কোনো কাজে কেউ লাগায় না, এবং তাদেরকে দিয়ে যদি এই উদ্বুদ্ধ করা যায়, তাদেরকে যদি না, এবং এইটার জন্য আলাদা কোনো ঘর দরকার নেই, এক একটা বাড়ির নাম দিয়েছে, সেই জন্যই তারা আঙ্গনবাড়ি নাম দিয়েছে, অঙ্গনের ভেতরেই তারা এই কাজটা করতে পারে। এটা আমাদের করতে হবে, এটাই একমাত্র সমাধান আমার কাছে মনে হয়, যে সামাজিকভাবে এই জিনিসটাকে পৌঁছে। এবং তখন এই যে 5 ঘন্টা বা 3 ঘন্টা বা 4 ঘন্টা সে থাকছে, এবং সেই থাকার ভিতরে সে সুরক্ষা হচ্ছে, পানিতে ডুবে মারা যাচ্ছে না, অনেক ছোটোখাটো আরও দুর্ঘটনা ঘটে সেখান থেকে হচ্ছে না, এবং তারা দেখে রাখছে নিজেদের সন্তানকে। এইটা একটা সমাধান, এবং এখানে স্থানীয় সরকারকে ব্যাপকভাবে ইনভলভ করতে হবে। আমাদের নির্বাচিত স্থানীয় সরকার আছে, বিশেষ করে নারী যিনি প্রতিনিধি আছেন, প্রত্যেক 3টা ওয়ার্ডের জন্য একজন করে থাকেন, এবং এরা অনেকে খুবই ভালো ভালো কাজ করছে। তাছাড়া প্রত্যেক ইউনিয়নে আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট বলে একটা পোস্ট আছে, যার বেশিরভাগই নারী, এবং তারা ওখানে এই কাজটার সাথে সম্পৃক্ত হতে পারে। আমাদের যে ব্যবস্থাপনা আছে, এই ব্যবস্থাপনাটাকেই আমাদের শক্তিশালী করতে হবে, এবং এটা খুব সহজেই করা সম্ভব। এখন একটা প্রজেক্ট আসছে এই একই ধরনের, সেখানে স্কুল একটা বাড়ি ভাড়া করে, একটা বাড়ি তৈরি করে বেতন দিয়ে এই কাজটা হবে না। এটা মায়েদেরকে সম্পৃক্ত করতে হবে, এবং মায়েরা খুব খুশির সাথে এটা সম্পৃক্ত হবে যদি আমরা সেটা চাই। আর যদি আমরা মনে করি এটা একটা প্রজেক্ট হবে, কিছু লোকের চাকরি হবে, কিন্তু কাজ হবে না। আসলে একইভাবে আসলে পড়ে থাকবে। আমি একটু নিজে আরেকটু বোঝার জন্য যেটা বলছেন যে আমাদের করতে হবে, আমাদের বলতে এই আমরা কারা? আমরা বলতে সবাই, সমাজের যারা আছেন, সরকার আছেন, বিভিন্ন মন্ত্রণালয়ের যে শাখা, যারা ইউনিয়ন পর্যায়ে কাজ করছেন, তারা সবাই। আপনি যেহেতু এই স্টেক হোল্ডারদের সাথে সরাসরি কাজ করেন, তাদের জন্য যে প্রায়োরিটিগুলো আছে, এই বিষয়টা তাদের প্রায়োরিটি লিস্টের কোন জায়গাতে থাকা সম্ভব, কিংবা আপনারা যারা সরাসরি এটা নিয়ে কাজ করছেন, এটাকে আরেকটু বোল্ডলি সব জায়গাতে? সেটা আমি শুরুতে বলছিলাম যে শিশুরা আমাদের এজেন্ডায় নাই, যে কারণে আমি একটা উদাহরণ দিলাম, আমাদের বাড়িতে শিশুর টয়লেটের জন্য ব্যবস্থা না। আপনি ঈদের সময় দেখেন, আপনি খাবার তৈরি করছেন, শিশুর জন্য কোনো আলাদা মেনু তৈরি করেন, অথচ তারা আসছে, কোনো মেনু নাই, আবার তার বড়দের রুচির মতন করে বানাচ্ছেন, ঝাল লেগেছে, একটু পানি খাও, পানি খেয়ে কি ঝাল যাবে? শিশুর জন্য রীতিমতো এটা অত্যাচার, শিশুর মতো এটা একটা অত্যাচার, সে তো ভয়ঙ্কর একটা ট্রমার মধ্যে থাকে, সে কোন বাড়িতে। কিন্তু আমাদের মনের মধ্যে তাদের জন্য কোনো জায়গা নেই। এই জায়গাটা আমাদের তৈরি করতে হবে, যে আপনি যান, যে কোনো লোক আসলো, আপনি বলেন যে রাস্তায় কোনো শিশু দেখেছে, সে বলবে না দেখি নাই, আমরা খেয়াল করি না, কারণ তারা আমাদের দৃষ্টির মধ্যে নাই, মনের মধ্যে না থাকলে দৃষ্টির মধ্যে আসবে না। আসলে মানে আমার কাছে যে বিষয়টা মনে হয় কি, যে স্যার আসলে আমরা শিশুদেরকে একটা ইন্ডিভিজুয়াল এন্টিটি হিসেবে আসলে অ্যাকনলেজ করি না, মানে তারা যে আসলে একটা মানুষ, এবং মানুষ, আমি বলি তাকে মানুষ করছি, তার মানে সে মানুষ না, সেও একটা মানুষ, যে আজকে জন্ম নিয়েছে সে মানুষ, এবং তাকে আমাকে সেইভাবেই তাকে করতে হবে, তার জন্য আলাদা জায়গা তৈরি করতে হবে। আমি হাসপাতালগুলোতে যান, কত শিশু আসছে, শিশুদের জন্য কোনো টয়লেট আছে কোনো হাসপাতালে? তাদের জন্য কোনো ব্যবস্থাপনা আছে? মায়েরা ট্রেনিংয়ে যাচ্ছে, বড় বড় ট্রেনিং সেন্টার হচ্ছে, কিন্তু ওই শিশুকে দেখার জন্য কেউ নাই। মানে আপনি যখন এই
প্রশ্নটা করছেন এটা আমার কাছেও প্রশ্ন। শিশুদের জন্য জেনারেল মানে সাধারণ হাসপাতালে তো নাই, শিশু হাসপাতাল যেটা, সেখানে কি শিশুদের শিশু হাসপাতালে কিছু আছে, কিছু কিছু জায়গায় শিশু ওয়ার্ডগুলো করেছে ইউনিসেফ, সেখানে কিছু সাহায্য করেছে, তারা কিছু শিশুদের বসার জায়গা করেছে। আমরা বুঝি না, কিন্তু দেখেন যারা ব্যবসা করছে সে বোঝে। সেলুনে যান, সে বাচ্চার বসার জন্য একটা শিশুর জন্য আলাদা করে টুল করে ব্যবস্থা করে। একটা রেস্টুরেন্টে যান, সেখানে একটা খেলার জায়গা করে দিয়েছে। সে তো কোনো চাইল্ড রাইটস কমিটির মেম্বার না, সেগুলো পরেও নেই, সে জাতিসংঘ চাকরি করে না, সে ইউনিসেফের বেতন পায় না, কিন্তু সে কিভাবে করলো? সে বুঝেছে আমার এই খরিদ্দারকে একটু শান্তির সাথে খেতে দিতে গেলে তার শিশুরকে একটু ভালো জায়গায় রাখতে হবে। এবং আমরা যদি মার্কেটের প্রোডাক্ট লাইন দেখি, সেখানে কিন্তু শিশুদেরকে টার্গেট করে কিন্তু প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট, প্রচুর প্রোডাক্ট। স্যার আপনি যেটা বলছেন, ঈদের সময় কিন্তু আমরা প্রচুর টিকার দেই, প্রচুর বলি যে ঈদের সময় বাড়িতে যাওয়ার হয় না, যাত্রাপথে আপনার করণীয় কি কি, সেখানেও কিন্তু আমরা বারবার কিন্তু এই জিনিসটাকে অ্যাড করতে পারি যে যখন আপনি যাচ্ছেন আপনার শিশুটাকে খেয়াল রাখবেন যাতে পানিতে ঈদ সংখ্যা বের করে বিভিন্ন পত্রিকা, তার উপরে একটা লিয়ে দিতে পারে, তারা যে ইয়েটা দেয় ভিতরে লিফলেটগুলো থাকে, সেখানে তারা থাকতে পারে, ওই যে পড়ার জন্য যে এটা সকলের বুকমার্ক, এটা সকলের একটা ব্যবস্থার মধ্যে নিতে হবে। আমার বাড়িতে সন্তান থাকুক বা না থাকুক, আমি তো একসময় শিশু ছিলাম এবং আমি অনেক আশপাশ শিশুকে দেখি, বাবা মাদের দেখি, তারা কিন্তু আমাদের জনসংখ্যার 47% যাদের বয়স 18 বছরের নিচে। তো তাদের জন্য আমাদের একটু ভাবনা থাকে, তারা ভোটার হয় নাই, তার মানে তার সে কোনো ইয়ে পাবে না। এবং সেই জায়গাটাই সবচেয়ে ভালো, যে জায়গায় শিশুরা খুশি আছে। আমরা একটা শহর তৈরি করতে পারি না যেটা শিশু বান্ধব শহর, আমরা একটা গ্রাম তৈরি করতে পারি না যেটা শিশু বান্ধব গ্রাম, এমনকি একটা স্কুল তৈরি করতে পারি না যেটা শিশু বান্ধব স্কুল বলতে পারি, যে যেখানে শিশুরা গেলে নিঃশ্বাস নিতে পারে, আনন্দে হাসতে পারে। শিশুরা স্কুলে ঢুকছে ভয়ের মধ্যে, কিভাবে কি ব্যাগের বোঝা নিয়ে। তাছাড়া বড়দের দৃষ্টি সবসময় তাদের প্রতি একটা শাসনের দৃষ্টি দেখে। আমার মনে হয় এই জায়গাটাতে নিশ্চিতভাবেই আমাদের পরিবর্তন আসা দরকার। আমরা চাই পরিবর্তন আসবে। আপনাকে অনেক ধন্যবাদ, সকালে আপনি এসে আমাদেরকে সময় দিলেন। থ্যাংক ইউ। শুধুমাত্র আমাদের হয় না মানে বক্তব্যে না, শুধুমাত্র শিশুর প্রতি ভালোবাসা প্রকাশের জন্য তাকে কোনো মিষ্টি মিঠাই কিনে দেওয়াতেই না, তার জন্য চিন্তা করতে হবে, তাকে প্রথমে মানুষ হিসেবে আমাদেরকে গ্রহণ করতে হবে, কারণ তাকে আমরা বলছি আমাদের ভবিষ্যতের লিডারশিপ, ভবিষ্যৎ যেভাবে আমি দেখি না কেন শিশুর হাত ধরেই কিন্তু এগোচ্ছে। তো তাকে নাগরিক করে তুলবার দায়িত্ব কিন্তু আসলে আমাদেরই। সবার দিনটি অনেক সুন্দর হোক সেই প্রত্যাশায় শেষ করছি সকালে বাংলাদেশ।